সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের জীববিজ্ঞান প্রথম পত্রের এই ক্লাসে তোমাদের সুস্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আসো প্রথমেই কিছু ছবি দেখা যাক। ছবিতে লক্ষ্য করো, একটা বৃহদাকৃতির গোলাকৃতির একটি বস্তু অচল এবং ক্ষুদ্রাকৃতির কিছু সচল বস্তু তার দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটি ছবি দেখো, একই ছবি একটি বৃহদাকৃতির এতে দেখানো হয়েছে। এখানেও সেই ক্ষুদ্রাকৃতির যে কোনো একটি বৃহদাকৃতির বৃত্তাকার বা গোলাকার বস্তুর ভিতরে প্রবেশ করছে। বলো দেখি আজকে কি আলোচনা হবে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ। আজকে পাঠ শিরোনাম হলো আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা নিষেক কি তা বলতে পারবে, অর্থাৎ নিষেকের সংজ্ঞা তোমরা জানতে পারবে। নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে এবং নিষেকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা যাবে। প্রথমেই আমরা নিষেকের সংজ্ঞাটা জানার চেষ্টা করি। নিষেক বিভিন্ন জীবে বিভিন্ন ধরনের হতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে। এখানে আমি আবৃতবীজী উদ্ভিদের নিষেক এর সংজ্ঞাটা দিয়েছি। আবৃতবীজী উদ্ভিদের নিষেক হয় বৃহদাকৃতির অচল স্ত্রী গ্যামেটের সাথে ক্ষুদ্রাকৃতির সচল পুংগ্যামেটের মিলনকে নিষেক বলে। এ ধরনের জনন যখন স্ত্রী গ্যামেটটি বড় হবে এবং অচল হবে এবং পুংগ্যামেটটি ছোট এবং সচল হবে, তাদের মধ্যে যে মিলন, একে বলা হবে উগ্যামীয় জনন। উগ্যামীয় জনন। ছবিতে দেখো, স্ত্রী গ্যামেটটি নিশ্চল এবং আকৃতিতে অনেক বড়। পুংগ্যামেটটি দেখো ছোট এবং ফ্লাজেল আছে, চলন অঙ্গ আছে, সাঁতার কেটে আসছে, ছোট এবং সচল। সুতরাং আবৃতবীজী উদ্ভিদের যে জনন হয় সেটা উগ্যামীয় জনন। সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের ফুল হয়, তাদের নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করতে হয়। 1 নম্বর, গর্ভমণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। নাম্বার 2, পরাগনালিকার গর্ভাশয় অভিমুখে যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। 3 নম্বর, পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ এবং শুক্রাণু নিক্ষিপ্তকরণ। এবং 4 নম্বর, ডিম্বাণু এবং গৌণ নিউক্লিয়াসকে নিষিক্তকরণ। আমরা এই 4টি ধাপে বর্ণনা করব। তোমরা আশা করব নিশ্চয়ই মনোযোগ সহকারে আমার বক্তব্যটা শুনবে। প্রথমে আসো গর্ভমণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তোমরা আগে থেকেই জানো, নিজ ক্লাসে শিখে আসছো, পরাগধানী থেকে পরাগরেণু যে কোনো বাহকের মাধ্যমে স্ত্রীকেশর এর গর্ভমুণ্ডে সংস্থাপিত হয়। প্রথমেই পরাগরেণু তার প্রজাতি শনাক্ত করে। এর অর্থটা হচ্ছে, ধানের পরাগরেণু ধান গাছেই যেতে হবে, কাঁঠালের পরাগরেণু কাঁঠাল গাছে যেতে হবে। এটা শনাক্ত করার একটা মজার ব্যাপার আছে, মনে রাখার চেষ্টা করিও যে পরাগরেণু থেকে এক ধরনের প্রোটিন এবং গর্ভমণ্ডের এক ধরনের প্রোটিন নিঃসৃত করে। যদি এই প্রোটিনের যদি সাদৃশ্য থাকে, তখন সেই পরাগরেণু তখন সেই গর্ভমণ্ডে
সেই গর্ভমুণ্ডের রস শোষণ করে। শোষণ করে তোমরা এটাও জানো যে পরাগরেণুর দুটি আবরণ থাকে, একটা বাইরের আবরণ, শক্ত আবরণ, যাকে বলা হয় এক্সাইন, যার বিভিন্ন জায়গাতে ছিদ্র থাকে, ছিদ্র 20টি পর্যন্ত হতে পারে, একে বলা হয় রেণুরন্ধ্র। এবং ভিতরে যে পাতলা আবরণটি থাকে তাকে বলা হয় এন্টাইন। এন্টাইন রেণুরন্ধ্র পথে বেরিয়ে আসে গর্ভদণ্ডের মধ্যে। এবং এইখানে লক্ষ্য করো যে এই পরাগনল যেটা গর্ভদণ্ডের মধ্যে প্রবেশ করছে তার সম্মুখভাগে আছে নালিকা নিউক্লিয়াস, এবং তার পশ্চাতে তাকে অনুসরণ করছে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। আমরা পরবর্তী ধাপে দেখব পরাগনালিকা গর্ভমুণ্ড গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। এখন গর্ভদণ্ডের মধ্য দিয়ে পরাগনালিকা গর্ভাশয়ে প্রবেশ করবে, তারপর শেষ পর্যন্ত ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য ডিম্বকে যাবে। সেক্ষেত্রে টিস্যুতে, গর্ভদণ্ডের ভিতরে টিস্যুতে বাধার সৃষ্টি হচ্ছে। সেই জন্য পরাগনালিকার শীর্ষভাগ থেকে পেকটিনেজ এনজাইম, সেলুলেজ এনজাইম নিঃসৃত করে, এবং সেই এনজাইমের প্রভাবে পরাগনালিকা তার একটা সুড়ঙ্গ পথের সৃষ্টি করে, এবং সেই পথে পরাগনালিকা নিচের দিকে এগিয়ে যায়। এই ছবিতে তোমরা দেখতে পাবে যে এই যে এটা পরাগনালিকার শেষ পর্যন্ত ডিম্বকে কাছে চলে আসছে গর্ভাশয় অতিক্রম করে। এই সময় ইতিমধ্যেই পিছনে যে নিউক্লিয়াসটি ছিল, যার নাম হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস বা পুং নিউক্লিয়াস, সেটা মাইটোসিস প্রক্রিয়ায় দুই ভাগে বিভক্ত হয়েছে। এই দুটি নিউক্লিয়াসকে আমরা এখন আর জেনারেটিভ নিউক্লিয়াস বলবো না, আমরা বলবো এটাকে পুংগ্যামেট বা শুক্রাণু। পুংগ্যামেট, এইভাবে পুংগ্যামেটের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত নালিকার তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। এখন ডিম্বকে প্রবেশ করবে কিভাবে? সাধারণত ডিম্বক রন্ধ্রপথেই পরাগনালিকা প্রবেশ করে থাকে। এটাকে আমরা বলবো পুরোগামী। আমজাম এই সমস্ত উদ্ভিদে ডিম্বক রন্ধ্রপথেই পরাগনালিকা প্রবেশ করে থাকে। তবে আমরা দেখব যে ঝাউ গাছে ডিম্বক রন্ধ্রের বিপরীত দিক থেকে ডিম্বক মূল দিয়ে, এই ছবিতে দেখো এটা পুরোগামী, আর এটাতে দেখো ডিম্বক মূল দিয়ে পরাগনালিকা প্রবেশ করেছে, একে বলা হবে কালাজোগামী। উদাহরণ হচ্ছে ঝাউ গাছ। এবং লাউ কুমড়ার ক্ষেত্রে আবার একটু অন্য ধরনের দেখা যাবে। পরাগনালিকা ত্বক ভেদ করে, অর্থাৎ পার্শ্বদেশ দিয়ে প্রবেশ করে, এটাকে বলা হবে মেসোগামী। এই এক্সাম্পলগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখার চেষ্টা করবে যে মেসোগামীতে কোন উদ্ভিদে মেসোগামী হয়, কোনটাতে কালাজোগামী, এবং পুরোগামী কাকে বলে বা কোন উদ্ভিদে হয়। এক্সাম্পলটা আমাদের মনে রাখা দরকার। এখন দেখো পরাগনালিকা ভ্রূণথলিতে কিভাবে প্রবেশ করে, আমরা একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করব। এখানে লক্ষ্য করো, এটা গৌণ নিউক্লিয়াস, এটা ডিম্বাণু, আর ডিম্বাণুর পাশে আছে দুটি সহকারী কোষ। পরাগনালিকা সহকারী কোষকে বিদীর্ণ করে, অর্থাৎ নষ্ট করে, গৌণ নিউক্লিয়াস এবং ডিম্বাণুর মাঝখানে এইরকম জায়গায় এর মাথাটা ছিঁড়ে যাবে এবং দুটি শুক্রাণু বেরিয়ে আসবে। এই শুক্রাণুগুলির একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, হয়ে নিষেক ক্রিয়া সম্পন্ন করবে, একে সিনগামী বলা হয়। ডিম্বাণুর সাথে পুংগ্যামেটের একটি পুংগ্যামেটের মিলনকে সিনগামী বা নিষেক বলা হয়। আর আরেকটি পুংগ্যামেট থাকলো, এই এখানে দেখো, এখানে একটা পুংগ্যামেট আছে, যে আরেকটি পুংগ্যামেট গৌণ নিউক্লিয়াস ছিল দুইটি, মানে মেরু নিউক্লিয়াস ছিল দুইটি, মিলিত হয়ে গেছে একটাই গৌণ নিউক্লিয়াস। এই গৌণ নিউক্লিয়াসের সাথে একটি
পুংগ্যামেট মিলিত হবে, তাহলে কয়টি নিউক্লিয়াস হলো? তো পারবে তো? দেখো এখানে 2টি নিউক্লিয়াস ছিল, আরেকটি নিউক্লিয়াস আসলো, তাহলে কয়টি হলো? 3টি নিউক্লিয়াস হলো। এই 3টির একসাথে মিলন হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো ত্রিমিলন, ট্রিপল ফিউশন। ত্রিমিলন হয়ে গেল এখানে। পরবর্তীতে ত্রিমিলনের ফলে যেটা হলো সেটা কি হবে আমরা জানাতে একটু পরেই জানাবো তোমাদের। তাহলে নিষেক কয়টি হয়েছে? यस, নিষেক 2টি হয়েছে। একটি পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের সাথে মিলিত হয়েছে এবং আরেকটি হয়েছে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়েছে। তাহলে একসাথে কয়টি মিলন হলো? 2টি। সেই জন্য একই সাথে এই 2টি নিষেক প্রক্রিয়াকে আমরা বলবো দ্বিনিষেক প্রক্রিয়া। দ্বিনিষেক, আমরা এই প্রথম থেকে আবার ছবিগুলো আমরা রিপিট করেছি এখানে। দ্বিনিষেক মানে একসাথে 2টি, একটি পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের সাথে আরেকটি পুংগ্যামেট গৌণ নিউক্লিয়াসের সাথে মিলনকেই আমরা দ্বিনিষেক বলবো। নিষেকের পরিণতি কি হতে পারে? আমরা যত সব ফল খাই, নিষেকের ফলে গর্ভাশয় ফলে পরিণত হয়, নিষেকের পরে ডিম্বক বীজে পরিণত হয়, যে বীজ থেকে নতুন গাছ হয় এবং চরিত্রের মিশ্রণের ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এটাই নিষেকের শেষ পরিণতি। নিষেকের পর যে ভ্রূণ সৃষ্টি হলো, এই ভ্রূণ থেকে ভ্রূণ কিভাবে পরিস্ফুটিত হয়ে নতুন গাছ সৃষ্টি করবে আমরা সে সম্পর্কে আলোকপাত করতে চাই। এখানে দেখো, নিষিক্ত ডিম্বাণু জাইগোটটি সুপ্ত অবস্থা কেটে গেলে, এই সুপ্ত অবস্থা বলি আমি, বিভিন্ন উদ্ভিদের ভ্রূণের সুপ্ত অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সংক্ষিপ্ত থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। এখানে লক্ষ্য করো, এটা জাইগোট একটি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে 2টি নিউক্লিয়াসের সৃষ্টি করে। 2টি নিউক্লিয়াস, এটাকে বলা হয় দ্বিকোষী ভ্রূণ। এই 2টি নিউক্লিয়াস বারবার বিভাজন দিয়ে একটি পূর্ণাঙ্গ ভ্রূণের সৃষ্টি করেছে। এটা উপর ক্লাসে গেলে তোমরা এটা বিস্তারিত বর্ণনা আরো জানতে পারবে। শস্য কোনোদিন খেয়েছো তোমরা? শস্য, যাকে এন্ডোস্পার্ম বলে, কোনোদিন খাওনি? আমরা প্রতিদিন শস্য খাই, ভাত খাই, এটা কি শস্য? রুটি খাই গম, এটাও শস্য। আর নারকেলের যে শাঁসটা খায় সেটাও শস্য। বীজের মধ্যে যে সাদা এবং নানা বর্ণের যে মজ্জা থাকে সেটা সবগুলোই শস্য। এই শস্যটার সৃষ্টি হয়েছে ট্রিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, যে গৌণ নিউক্লিয়াসের সাথে যে একটি পুংগ্যামেটের মিলন হলো, ত্রিমিলন। সেই ত্রিমিলনের ফলে যে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস হয়েছে সেটা বারবার বিভাজন দিয়ে এই ছবিতে দেখতে পাবা। দেখো, এই একটি ট্রিপ্লয়েড থ্রাইসেক্স নাম্বার অফ ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস 2টা হবে, 4টা, 8টা, 16টা, এইভাবে অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার পর আর তারা আবার কোষে সাইটোপ্লাজমের আবরণ দ্বারা আবৃত হয়ে কোষ গঠন করবে এবং শস্যকলা গঠন করবে। এটাই হচ্ছে শস্যের উৎপত্তি। তাহলে নারকেলের শাঁস কি হলো? শস্য। ধান, চাল, গম সবই শস্য। এই শস্যের উপরে আমরা জীবন ধারণ করি। শস্য মানে কিন্তু ফসল নয়, বীজ সৃষ্টি। ব্যক্তবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। নিষেকের পর বিভিন্ন ধরনের বিভাজন ও পরিবর্তনের মাধ্যমে ডিম্বক ক্রমান্বয়ে বীজে পরিণত হয়। ফল সৃষ্টি, এটা বলার অপেক্ষায় রাখে না। নিষেকের পর হরমোনের প্রভাবে গর্ভাশয়ের পরিবর্তন ঘটে, নিষেকের আগে পরিবর্তন ঘটে না। এই পরিবর্তনের ফলে ছোট্ট একটি গর্ভাশয় ফলে পরিণত হয়, আমরা ছবিতে দেখাবো তোমাদের। এবং অন্যান্য অংশ, বৃতিদল, পুংস্তবক, স্ত্রীস্তবক, অন্যান্য অংশগুলো গর্ভাশয় ছাড়া সবগুলো ঝরে পড়ে, শুকিয়ে যায়। এখানে লক্ষ্য করো, ছোট্ট একটি গর্ভাশয়, দেখো বৃহৎ আকৃতির একটি ফল সৃষ্টি হয়েছে, বেগুন। এখানে একটি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নিষেকের আগে ফুলের বিভিন্ন অংশ
এবং নিষেকের পর সেই অংশগুলো কিসে কিসে পরিবর্তন হবে, এ ধরনের একটি প্রশ্ন আমরা প্রায় দিয়ে থাকি। যেমন গর্ভাশয়, তোমরা বলো দেখি গর্ভাশয় কিসে পরিবর্তন হবে? ফলে পরিবর্তন হবে। এবং গর্ভাশয় প্রাচীরটা ফলের প্রাচীর, ফল ত্বক হবে। ডিম্বক বীজে পরিণত হবে, বীজ। আর ডিম্বাণু হবে ভ্রূণ, ভবিষ্যতের উদ্ভিদ, ভবিষ্যতের গাছ। গৌণ নিউক্লিয়াস, এটা তো একটু আগেই আমি বলেছি, গৌণ নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেট মিলিত হলে ট্রিপ্লয়েড, ত্রিমিলন হলো। ইয়াস, শস্য নিউক্লিয়াস, শস্য কলা সৃষ্টি হবে গৌণ নিউক্লিয়াস থেকে। আর সহকারী কোষ বিনষ্ট হয়ে যাবে, প্রতিপাদক কোষ বিনষ্ট হয়ে যাবে, ডিম্বক রন্ধ্র বীজরন্ধ্রে পরিণত হবে। আসো নিষেকের কিছু প্রয়োজনীয়তা, কিছু গুরুত্ব আলোচনা করা প্রয়োজন, একটু মনোযোগ দিয়ে শুনবে তোমরা। প্রথম হচ্ছে খাদ্য উৎপাদন, বংশ বৃদ্ধি বা বিস্তার, মাংস ও উন্নত জাত উদ্ভাবন, প্রজাতির ধারাবাহিকতা রক্ষা এবং বিবর্তনের উপাদান সরবরাহ করা, পরিবর্তিত পরিবেশে খাপ খাওয়ানো, এই চরিত্রটা অর্জন করা। আমরা এসবগুলো বিস্তারিত আলোচনায় যাচ্ছি। খাদ্য শস্য, দেখো এখানে নিষেকের ফলে, নিষেক না হলে কিন্তু আমরা এই নানা জাতের ধান পেতাম না, গম পেতাম না। বিভিন্ন ধরনের ফল উৎপাদন নিষেকের পরিণতি। এটা নানা ধরনের ফল এবং শস্য উৎপাদন, এই শস্যের যদি খাদ্য সরবরাহ না হতো, পৃথিবীতে কোনো জীব, অন্যান্য প্রাণীরা টিকে থাকতো না। এই শস্যের উপরে, এই খাদ্যের উপরে নিষেকের ফলে যে নতুন নতুন গাছ সৃষ্টি হচ্ছে তার বীজ থেকে, সেই বীজগুলোকে ভক্ষণ করে এই সমস্ত জীবেরা বেঁচে থাকে। যে সমস্ত জীবের মাংস আমরা মানুষেরা ভক্ষণ করে থাকি। এখানে দেখো হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি সবগুলো প্রাণী কিন্তু উদ্ভিদের উপরে নির্ভরশীল। বংশবৃদ্ধি ও প্রজাতির ধারাবাহিকতা রক্ষা করা। এখানে দেখো মুরগির ডিম থেকে একটা বাচ্চা হয়েছে, এরা কিন্তু সবাই হচ্ছে কিন্তু বিভিন্ন কণা খেয়ে থাকে, অর্থাৎ শস্য খেয়ে থাকে। এখানে দেখো প্রজাতির ধারাবাহিকতা রক্ষা করা। যখন নিষেক হয়, নিষেকের ক্রোমোজোমের সাদৃশ্য থাকার ফলে ভেড়ার বাচ্চা ভেড়াই হয়, গরুর বাচ্চা গরু হয়, ধান থেকে ধান উৎপাদন হয়। তাহলে কি হলো? প্রজাতির ধারাবাহিকতা রক্ষা হয় এই নিষেকের ফলে। কিছু আলোচনা হলো, এখন কিছু প্রশ্ন করব, তোমরা একটু প্রস্তুতি নাও। আমার মনে হয় আজকের লেকচারটা, আজকের যে উপস্থাপন, সেটা খুব মজা করে শুনেছো তোমরা, খুব ভালো লেগেছে আমার বিশ্বাস। সুতরাং উত্তর তোমরা ভালোভাবে দিতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে নিষেক কি? খুব সহজ, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেক সংজ্ঞাটা একটু ভিন্ন। যে স্ত্রীগ্যামেটটি কি হবে? বড়, অচল, আর পুংগ্যামেটটি ক্ষুদ্রাকৃতির এবং সচল, তাদের মিলনকে নিষেক বলবো আমরা। দ্বিনিষেক বলতে কি বোঝায়? দ্বিনিষেক মানে একই সাথে দুটি নিষেক, অর্থাৎ একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে এবং আরেকটি শুক্রাণু বা পুংগ্যামেট গৌণ নিউক্লিয়াসের সাথে যে যুগপৎ মিলন, তাকে আমরা বলবো দ্বিনিষেক। শস্যকলা কিভাবে তৈরি হয়? যখন গৌণ নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেট মিলিত হলো, এটাকে ত্রিমিলন বলা হলো। এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 36 নাম্বার। এই ট্রিপলেট নাম্বার ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াসটি বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়। একটির থেকে দুটি, দুটি থেকে চারটি, 8টি, 16টি, 32টি, এইভাবে অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। পরে সেসবগুলো প্রাচীরাবৃত হয়ে কোষে পরিণত হয় এবং শস্য গঠন করে। নিষেকের ধাপগুলো, যে সমস্ত ধাপ আলোচনা করা হয়েছে,
আশা করি ধাপগুলো মনে হয়েছে, তোমাদের মুখস্থ হয়েছে। এসবগুলো তোমরা মনে করার চেষ্টা করবে এবং লিখবে। আজকের আলোচনা আমরা শেষ করতে চলেছি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো একটি কাজ তোমাদের দিব আমি এখন, অনুশীলনী কাজ। নিষেকের যে গুরুত্বগুলো আমি শেষে পড়ালাম, এই গুরুত্বগুলো তোমাদের লিখতে হবে। দেখা যাক কে কত সুন্দর করে লিখতে পারে। তাহলে আজকের এই যে মনোমুগ্ধকর আলোচনা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এই আলোচনাটা শোনার জন্য, খুব মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটি ক্লাসে, অন্য একটি আলোচনায়। সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থেকো। খুদা হাফেজ।